একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নয়। একজন মানুষের জীবনে দুইবার প্রধানমন্ত্রী হইলে আর কি লাগে, তার দলের অন্য কেউ হোক। তো এইভাবে আমাদের প্রস্তাবনাগুলো ছিল। তো যাই হোক, আজকে সকল দলকে ধন্যবাদ জানাই যে সবাই মোটামুটি 10 বছর মানে 2 মেয়াদের ক্ষেত্রে একমত পোষণ করেছে। এটা খুব ইতিবাচক দিক। দেখেন, এই যে রাষ্ট্র সংস্কার, একটা সময় আমি নিজেও হতাশ হয়ে গেছিলাম যে কোনো সংস্কার হয় কিনা। তবে আজকে থেকে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি, না, আলোচনার মাধ্যমে একটা সংস্কারের পথে আমরা হাঁটতেছি, আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যাইতেছি। ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক তো চলছেই, মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতের চেষ্টা করা হচ্ছে। এখনও কিছু কিছু বিষয় আটকে আছে, যেমন আজকের বৈঠকের পর জুনায়েদ সাকি সাহেব বলেছেন যে রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐক্যমত হয়নি, প্রধানমন্ত্রী মেয়াদ নিয়ে ঐক্যমতের সম্ভাবনা। জনাব রাশেদ খান, প্রধানমন্ত্রী মেয়াদের ব্যাপারে 10 বছর, টানা 10 বছর না ভাঙা 10 বছর, 10 বছর পরে গ্যাপ দিয়ে আবার কি হবে, এই জায়গাটা এখনও এক হওয়া যাচ্ছে না। তারপরে আপনার এনসিসি গঠন এবং তার সদস্য সংখ্যা, দায়িত্ব, এগুলো নিয়েও এখন পর্যন্ত মতবিরোধ রয়ে গেছে। তার মানে আপনারা তো জুলাই মাসে জুলাই সনদ চূড়ান্ত করার কথা, যেই প্রক্রিয়া চলছে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, এই বিষয়গুলো ঐক্যমত্য না হলে পরে জুলাই সনদ ঐক্যমত্য হওয়া এবং তারপরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া কতটা সম্ভব হবে? ধন্যবাদ। দেখেন, জুলাই সনদ আর জাতীয় সনদ দুটো ভিন্ন জিনিস। অর্থাৎ এই যে সংস্কারের যে আলাপগুলো হচ্ছে, সেই প্রস্তাবনা যতটুকু ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, সেটা একটা জুলাই না, সেটা হবে আপনার জাতীয় সনদ, রিফর্ম চার্টার। সেখানে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের সনদ, ওইটাকে বলা হচ্ছে জাতীয় সনদ, যেটা নিয়ে আলোচনা হচ্ছে। এক, দ্বিতীয়ত এই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের দালিলিক প্রমাণ হলো জুলাই সনদ। জুলাই সনদের খসড়া যে প্রস্তাবনা, সেটা নিশ্চয়ই আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। এখন সেইখানে আমরা লক্ষ্য করলাম 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, 24 সালে আবার সেই কোটা ফিরে আসার কারণে আবারও কোটা সংস্কার আন্দোলন। সেই কোটা সংস্কার আন্দোলনে যখন হাসিনা গুলি চালিয়ে মানুষ হত্যা করা, শিক্ষার্থীদেরকে নির্যাতন করা শুরু করলো, এরপরে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের মানুষ নামলো। রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, শিল্পী শক্তি, সকল শক্তি নামলো। এরপরে গণ অভ্যুত্থান হলো। তার মানে কি? তার মানে অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস হলো কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটি গণ অভ্যুত্থান হয়েছে। কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এম আই রাইট? কিন্তু সেই জুলাই যে সনদ তারা তৈরি করতে চায়, সেখানের কোথাও তারা কোটা সংস্কার আন্দোলন শব্দটা উল্লেখ করে নাই। তাহলে কিসের উপর নির্ভর করে তারা সেই সনদ তৈরি করতে চায়? জুলাই সনদ মিথ্যার উপরে। মিথ্যার উপরে তারা কোটা সংস্কার আন্দোলনটা উচ্চারণ করলে ক্রেডিটটা আমাদের দিকে চলে আসে না? দেখেন কেমনি ভাবে তারা এই প্রতারণা জাতির সাথে করতেছে। তো এইগুলো তো আসলে আপনার দল সহ সব একমত না হলে তো আর না। এই বিষয়ে আমরা বারবার ওই সময় জানিয়েছি, কোটা সংস্কার আন্দোলন এটা উল্লেখ করা লাগবে, যেখান থেকে উৎপত্তি সেটা উল্লেখ করা লাগবে। আপনি 18 সাল বাদ দেন, 24 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয়েছে না? আর আপনি 24 আনবেন, 18 আনবেন না, সেটা কি হয় নাকি? আপনি বাপ ছাড়া মা ছাড়াই সন্তান দাবি করেন, এটা হয়? যে টানা 16 বছর বিএনপি সহ সব দল আন্দোলন করলো, এক্স্যাক্টলি, আমি এটা একটা বিষয় উল্লেখ করলাম। দ্বিতীয়ত হলো 14-15 বছর সেই ফখরুদ্দিন, মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন সেই সময় থেকে শুরু হয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এম আই রাইট? তো সেই লড়াইয়ে অসংখ্য মানুষ, বিএনপি, জামাত সহ ভিন্ন মতের রাজনৈতিক দলের অসংখ্য মানুষ গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরে বন্দী ছিল। তো সেই গুমের যে পরিবার, তার স্বীকৃতি আপনি দিবেন না? যে মানুষটি শহীদ হয়েছে, নির্গৃহীত হয়েছে, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছে, আয়নাঘরে ছিল, এই যে নির্যাতনের চিত্র, এই ধারাবাহিক নির্যাতনের কারণে তো হাসিনার বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। আপনি যখন বলবেন জুলাই সনদ, তখন তো আমরা 36 জুলাইয়ের ইতিহাসটাই বুঝি। না না না, জুলাই সনদ মানে কি? একটা চূড়ান্ত রূপ, ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত রূপ, সেটা জুলাইয়ে। অর্থাৎ জুলাই সনদ মানে কি? আমাদের ওই যে 71 না, 71-এর আমাদের সর্বশেষ 16 ডিসেম্বর। তার মানে ওই সময় যদি 71-এর ইতিহাস মানে ডিসেম্বরের সনদ, কথার কথা, তাহলে তো পুরো 71-এর আগে যতগুলো সংগ্রাম হয়েছে, মানে 9 মাস না, তার পেছনে 24 বছর লড়াই সংগ্রাম। একটা আন্দোলন ভাই একদিনে হয় না, একটা আন্দোলনের পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড লাগে। তো সেই ব্যাকগ্রাউন্ড হলো এই 14-15 বছরের লড়াই। অর্থাৎ সেই জুলাই সনদে অবশ্যই এত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে জুলাই আমাদের সামনে হাজির হয়েছে, সেটা উল্লেখ করতে হবে, মাস্ট।
তাহলে দলগুলো সবাই স্বাক্ষর করবে। অন্যথায় যদি তারা মনে করে যে আমাদের কৃতিত্ব তুলে ধরার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের জাহির করার জন্য একটা ডকুমেন্টেশন দরকার, সংবিধানে উল্লেখ করতে হবে, তাহলে অধিকাংশ দলই সেক্ষেত্রে একমত হবে না। আর রাষ্ট্র সংস্কারের যে বিষয় আপনি বললেন, দেখেন জুনায়েদ সাকিবের যে বিষয়টা, দেখেন আমরা যখন দল 2021 সালে গঠন করি, আমরা কিন্তু ওই সময় তখন কিন্তু কোনো দলের সাথে আমাদের যুগপৎ আন্দোলনের সম্পর্ক বা সরকার পতনের আন্দোলন শুরু হয় নাই। সেই সময় আমরা উল্লেখ করেছিলাম যে আমাদের মানে এক দলের প্রধান কোনোভাবে রাষ্ট্রের প্রধান হতে পারবে না, এবং দুইবারের বেশি কেউ দলের প্রেসিডেন্ট হতে পারবে না। এই বিষয়গুলো আমরা এনেছিলাম, এবং একই সাথে মানে দলের ক্ষেত্রে, দলের সংস্কারের ক্ষেত্রে। আর রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নয়। একজন মানুষের জীবনে দুইবার প্রধানমন্ত্রী হইলে আর কি লাগে, তার দলের অন্য কেউ হোক। তো এইভাবে আমাদের প্রস্তাবনাগুলো ছিল। তো যাই হোক, আজকে সকল দলকে ধন্যবাদ জানাই যে সবাই মোটামুটি 10 বছর মানে 2 মেয়াদের ক্ষেত্রে একমত পোষণ করেছে। এটা খুব ইতিবাচক দিক। দেখেন, এই যে রাষ্ট্র সংস্কার, একটা সময় আমি নিজেও হতাশ হয়ে গেছিলাম যে কোনো সংস্কার হয় কিনা। তবে আজকে থেকে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি, না, আলোচনার মাধ্যমে একটা সংস্কারের পথে আমরা হাঁটতেছি, আলোচনার মাধ্যমে একটা সমাধানের দিকে যাইতেছি। এটা তো বড় একটা অর্জন। তার মানে রাষ্ট্র সংস্কার অনেক কিছু হবে। এখন 100% তো আপনি হইতে পারবেন না, যেটা আপনি বললেন যে সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে, হ্যাঁ, সেটা সম্ভবত আপনার এই কমিশনের পক্ষ থেকেই পরিবর্তিত নাম আসতেছে। তো এইটা নিয়ে হয়তো আরো আলোচনা হবে, হয়তো একটা জায়গায় গিয়ে আমরা একমত হইতে পারবো। এখন 100% আমরা সংস্কার চাই, এখন 100% তো হবে না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপাতত 80% হইলে আমি মনে করি সবাই মেনে নেওয়া উচিত। বাকি 20% 80% যেগুলো হলো, একমত হলো, সবাই সই করলো যে আমরা পরবর্তী সংসদে গিয়ে এটা আপনার বাস্তবায়ন করব। আর 20% যে দল আপনার মনে করেন যে গণ অধিকার পরিষদ 20% আপনার অ্যাকসেপ্ট হয়নি, তাহলে আমরা আমাদের ইস্তেহারে আমরা দিব, জনগণের কাছে বলবো যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই সংস্কার করবো। আমি আরেকটি বিষয় বলি, দেখেন, যেটা দিয়ে আমি আমার প্রথমের আলোচনা শেষ করেছিলাম, আমি বলছিলাম যে শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত এই সরকার কেন গ্রেপ্তার করলো না, কেন নুরুল হুদা বলেন, আওয়াল বলেন বা রকিবউদ্দিন বলেন, তাদেরকে গ্রেপ্তার করার জন্য মব জাস্টিস তৈরি করা লাগলো, কেন সরকার নিজ থেকে, এই সরকার তো জবাবদিহিতার সরকার, স্বচ্ছতার সরকার, কেন আইনের শাসন প্রতিষ্ঠা করলো না? আইনের শাসন প্রতিষ্ঠা মানে কি? যারা অপরাধী তাদেরকে সরকার ধরবে। কেন এখনো পর্যন্ত 14, 18 এবং 24 সালের ডিসি এসপিদের বিরুদ্ধে সরকার পানিশমেন্ট নিতে পারলো না? এরা তো হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এরপরে দেখেন যে কাদের বাংলাদেশে 3.5 মাস নিরাপদে ছিল, সে নিজেই বলেছে। তো সেই কাদেরকে 3.5 মাসে কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা গ্রেপ্তার করতে পারলো না? এরকম অসংখ্য কাদের বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এখন সরকার বলতেছে গণহত্যার বিচার, হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না, কাদেরকে পারবেন না, আসাদুজ্জামান খান কামাল যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিল তাকে ফিরিয়ে আনতে পারবেন না। তো গণহত্যার বিচার মানে কি? শুধু রায় ঘোষণা করবেন? এদের যদি আপনি শাস্তি না দেন, যে কোনো মূল্যে আন্তর্জাতিক যত ধরনের তৎপরতা লাগে, এদেরকে অবশ্যই ফিরিয়ে এনে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে কোনোভাবে গণহত্যার বিচার হবে না। আর সর্বশেষ বলি, দেখেন, আমরা